মার্চ মাস, কাশ্মীরের অনেক জায়গায় তখনও বসন্তের ছোঁয়া, কিন্তু গুলমার্গে এখনও রয়ে গেছে সাদা বরফের রাজ্য। চারদিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, হালকা রোদে ঝকঝক করছে সাদা বরফগুলো, আর ঠান্ডা কনকনে হাওয়ার সাথে এক অদ্ভুত প্রশান্তি। শীতকালে গুলমার্গ ঢেকে যায় সাদা বরফের চাদরে, আর অন্য সময়ে সবুজে ভরে ওঠে পুরো এলাকা। এখানেই রয়েছে এশিয়ার অন্যতম উঁচু গন্ডোলা রাইড, যেখান থেকে পাহাড় আর বরফের দৃশ্য মন ভরে দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই মার্চ মাসের গুলমার্গ, যেখানে শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে, কিন্তু বরফের সৌন্দর্য এখনও মন ভরিয়ে দিচ্ছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে গুলমার্গের এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিই। গুড মর্নিং, কাশ্মীর সিরিজের চতুর্থ এপিসোডে সকলকে স্বাগত। এখন আমরা রেডি হয়ে গেছি শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা এক্সপ্লোর করব গুলমার্গ, আর আজকে তারিখ হচ্ছে 28শে মার্চ। এখন বাজে প্রায় 8টা, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 8:30 বেজে গেছে। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 55 কিলোমিটার মতো, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। এই পুরো রাস্তাটা জুড়েই আপনারা দেখতে পাবেন বাম দিকে স্নোপিক মাউন্টেন্স, পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এত বিশালাকার, দারুণ। এই যে সামনে যে বিশালাকার স্নোকেপ মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, তার একদম ওপরটা হচ্ছে সেকেন্ড ফেজ, আর তার ঠিক নিচে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে ফার্স্ট ফেজ। আমাদের মেন গন্তব্য কিন্তু ওখানেই। আজকে ওয়েদার ভীষণ ভালো, ক্লিয়ার, তো চারদিকে স্নোপিক মাউন্টেন্সগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। তার আগে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছে, কিছু যদি চা বা ওয়াশরুম যাওয়ার থাকে সেই জন্য। প্রায় আধ ঘন্টা মতো গাড়ি এখানে দাঁড়ালো। একটা জিনিস মনে রাখবেন, যদি এরকম গ্রুপ ট্যুরে আসেন তাহলে কিন্তু সবার হবে, তারপরেই গাড়ি ছাড়বে। আপনাদের হয়ে গেলেই যে গাড়ি ছেড়ে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। রাস্তায় যাওয়ার পথে নিচের একবার ভ্যালিটা দেখুন, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে শীতকালে এখানেও স্নোফল হয়, তখন পুরো সাদা হয়ে থাকে, তখন আলাদাই দেখতে লাগবে। আচ্ছা, ড্রাইভার দাদারা একটা দোকানের সামনে এসে দাঁড়ালেন। এখান থেকে আমাদের ওই যে জুতো বলুন বা জ্যাকেট বলুন ঠান্ডার জন্য, সেগুলো এখান থেকে আমাদেরকে ভাড়া করতে হবে। এই যে প্রচণ্ড মানুষের ভিড়, আর এই হচ্ছে দোকান। ओनली जैकेट 200 और ये ओनली शू 200 और दोनों मिला के 300। এখানে যেটা শুনলাম, সরকার থেকে যে রেটটা ফিক্সড করে দিয়েছে, যদি জুতো নেন 200 টাকা, আর জ্যাকেট আর জুতো নিলে টোটাল 400 টাকা। এই যে মা পড়েছে জ্যাকেট আর জুতো টোটাল। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে দোকানে আপনাদের গাড়ি ফিক্সড হয়ে থাকবে সেই দোকান ছাড়া কিন্তু অন্য দোকানে অ্যালাউ করবে না। আমরা ফাইনালি একটু বার্গেনিং করে জ্যাকেট আর জুতো 250 টাকা আর শুধু জুতো 150 টাকায় পেয়েছি। এখানে এলে কিন্তু একটু বার্গেন করতে হবে, না হলে অনেকটা বেশি চার্জ আপনাদের কাছে নিয়ে নেওয়া হবে। পাক্কা 10টা বেজে 17 মিনিটে আমরা দোকানে ঢুকেছিলাম, এখন 11টা বেজে 17 মিনিট। 1 ঘন্টা সময় লাগলো। যাদের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটোই গন্ডোলার টিকিট কাটা আছে, তারা যত পারবেন আর্লি স্টার্ট করবেন। কিছুটা আসার পরই কিন্তু আমরা বরফের দেখা পাচ্ছি। হালকা হালকা দেখুন বরফ পড়ে আছে এখানে। মেন রাস্তা থেকে যখন আমরা উপরে উঠতে শুরু করলাম, সেখান থেকে এখনো পর্যন্ত পুরো রাস্তাটা জুড়েই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একদম অন্যরকম। পুরো বরফ পড়ে আছে, বড় বড় গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, রোদের আলোটা পড়ছে, তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব কিছু একসাথে। এই জার্নিটা কিন্তু ভীষণভাবে উপভোগ করছি আমরা। দেখুন একবার কি সুন্দর লাগছে চারদিকটা, ভূস্বর্গ কাশ্মীর সত্যি। প্রায় 20-25 মিনিট হলো আমরা এই লম্বা জ্যামে ফেসে আছি। আবার ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে, যত সকালে পারবেন বেরোনোর চেষ্টা করবেন। যাদের গন্ডোলা রাইড ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই আছে, চেষ্টা করবেন এখানে সকাল 9টার মধ্যে চলে আসার, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। আমি যেখানে নেমেছিলাম এখানে ফরেস্ট ভিউ পয়েন্ট আছে, দেখুন জিগমোট গুলমার্গ। প্রায় 12:30 বাজে আমরা এসে ফাইনালি পৌঁছালাম
অনেকটাই লেট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদেরকে নেবে বাঁদিকে কোথাও একটা টিকিট কাউন্টার আছে, সেখানে অলরেডি টিকিট আমাদের কাটা আছে, সেটা দেখিয়ে স্টার্ট হবে। কি অপূর্ব লাগছে একবার দেখুন সামনেটা, আর সেরকমই ভিড় দেখুন একবার, কত গাড়ি এই মুহূর্তে এসেছে। গাড়ি যেখানে আমাদেরকে দাঁড় করালো ওখান থেকে সোজা আমরা হেঁটে যাচ্ছি। আমরা এখনও আমাদের কাছে ক্লিয়ার না যে কোথা থেকে গন্ডোলার ওই লাইনটা। বিশাল বড় এরিয়া, চারিদিকে শুধু বরফ আর বরফ। আপনারা চাইলে স্লেজ যে গাড়িগুলো আছে এগুলো নিয়েও যেতে পারবেন। তো দেখি, আমরা খুঁজছি এখন। আমাদেরকে 1 কিলোমিটার মোটামুটি হাঁটতে হবে এখনো। 1 কিলোমিটার? যেটা শুনলাম, এই দেখুন হেলিকপ্টার সার্ভিসও এখানে চালু আছে। যদি আপনারা চান সেটা সাইট সিইং হিসাবেও ব্যবহার করতে পারেন, তার একটা আলাদা চার্জেস আছে। এখানে পৌঁছানোর পরে আমাদের ট্রাভেল কোম্পানির তরফ থেকে প্যাকেট লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। আগে থেকেই বলা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন থাকবে, এই যে ফয়েল প্যাকে প্যাক করে এনেছে। আমরা লাঞ্চটা কালেক্ট করে গাড়িতে রেখে তারপর আবার এখান থেকে বেরোবো। লাঞ্চ কালেক্ট করার পরে এখন আমাদের পুরো টিম যাচ্ছে যেখান থেকে গন্ডোলা রাইড শুরু হবে সেই পথে, অর্থাৎ পার্কিং থেকে সোজা উপরের দিকে এখন হাঁটছি আমরা। আমি আপনাদেরকে একটু গাইড করে দিই। এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, যদি ডান দিকে দেখেন ওটা হচ্ছে শিব মন্দির। এখান দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আমাদের পৌঁছাতে হবে। আমরা একটা গাড়ি নিয়েছি, পার পার্সন 100 টাকা করে বলছে, কেউ বলছে 2700 টাকা, কেউ বলছে পুরো গাড়ি 2500 টাকা পিক অ্যান্ড ড্রপের জন্য। তো আপনারা যেটা খুশি এখানে এসে বার্গেন করে তারপরে ডিসিশনটা নেবেন। গাড়ি থেকে নেমে কি লম্বা লাইন একবার দেখুন। গন্ডোলা রাইডের জন্য যে এত ঝামেলা হয় সত্যিই জানতাম না। মানে লাইন, যে যা পাচ্ছে ঢুকে যাচ্ছে মাঝখান থেকে, ঝামেলা করছে। মানে কি অবস্থা, এত ভিড় ভাবা যাচ্ছে না। দুপুর এখন 1:40 বাজে। আমাদের যে ফার্স্ট ফেজের টাইমিং দেওয়া হয়েছিল সেই টাইমিং কখনই ক্রস করে গেছে। তারপরেও সামনে দেখুন বিশাল লম্বা লাইন। আমরা অলরেডি অনলাইন টিকিট কেটে এনেছি, তারপরেও কিন্তু হিউজ একটা লাইন, সেই প্রেশার। এখন কখন ওখানে আমরা পৌঁছাবো ভগবান জানেন। শুধু ভারতবর্ষ নয়, পুরো এশিয়ার মধ্যে হাইয়েস্ট কেবল কার, বুঝতেই পারছেন ক্রেজ তো থাকবেই। তার উপরে চারদিকটা একবার দেখুন, সুন্দর, চারদিকে প্রচুর বরফ পড়েছে, যেটা শুনলাম কালকে রাত্রিবেলায় একদম ফ্রেশ স্নো পড়েছে, তার জন্য চারদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। লোকজন লাইন থেকে বেরিয়ে যে যা নিজেদের মতো মজা করছে, এনজয় করছে। আর সত্যি বলছি, অনেকটা হাতে সময় নিয়ে আসবেন, কারণ লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। এখন কিছুটা এন্ট্রি গেটের কাছে পৌঁছেছি, এখন জানি না কখন ঢুকতে পারবো। আবার যেটা শুনলাম যে সেকেন্ড ফেজটা নাকি গত 3 দিন ধরে হচ্ছেও না, তো একটু মনটা খারাপ, দেখা যাক আজকে কি হয়। দুপুর 2:09 আমরা ফাইনালি এন্ট্রি গেটে পৌঁছালাম। এবার এন্ট্রি করব। আচ্ছা, সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু একদম ব্লগের শেষে থাকবে, আপনারা একদম চিন্তা করবেন না। তার আগে আমরা পুরো এক্সপিরিয়েন্সটা করে নিই, আমরা নিজেরা দেখে নিই, কারণ অনেক মানুষই আছেন আগে দেখতে চান তারপর সমস্ত ইনফরমেশান জানতে চান। তো আগে আমরা এক্সপিরিয়েন্সটা করে নিই, তারপর আপনাদেরকে সমস্ত কিছু ব্লগের শেষে বলবো। একবার লাইনটা দেখুন, এ বাপরে, আমরা তো ভাবছিলাম বাইরেই শুধুমাত্র লাইন, এ তো ভিতরে মারাত্মক লাইন। যেরকম এখানে ওয়াশরুমের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, যারা বয়স্ক, যাদের পায়ে একটু প্রবলেম আছে, তারা একটু বসতে চান, এখানে কিন্তু অনেক চেয়ারও পাতা আছে, তো আপনারা চাইলে বসতেই পারেন। আচ্ছা, এখানে আমাদের টিকিট চেক হবে। এই যে টিকিট, আমি সফট কপি দিয়েছি, উনি স্ক্যান করে নেবেন। এখন বাজে দুপুর 3টে। আমাদের কিন্তু মর্নিং স্লট ছিল, অর্থাৎ 9টা থেকে 11টার যে স্লটটা ফার্স্ট পেজে সেটা ছিল। আমাদের কিন্তু এখন এন্ট্রি করতে দিল, যেহেতু ট্যুরিস্টের প্রচণ্ড প্রেশার, তাই শুনলাম এন্ট্রি করতে দিচ্ছে। আপনাদেরকে ওপরের সিনারিওটা একটু দেখাই, কতটা বড় লাইন পড়েছে একবার দেখুন, দেখতে পাচ্ছেন। এবার বাইরেটা একটু দেখাই, বাইরে কত মানুষ অপেক্ষা করছে একবার দেখুন। ওই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে গন্ডোলাগুলো স্টার্ট হচ্ছে। তার আগে আমাদের 4টে এরকম লাইন ক্রস করতে হবে। এক্স্যাক্টলি 3:32 আমরা এলাম যেখান থেকে আমরা চাপবো। এতক্ষণ লাইনে আমরা অপেক্ষা করেছি। একটা গন্ডোলাতে টোটাল 6 জন, তো আমরা 6 জন হয়ে গেছি। এই যে, ও বাবা, ফাইনালি। ওয়ান সাইডের একটা জার্নি হচ্ছে টোটাল 7 মিনিটস, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গন্ডোলাগুলোর কাঁচগুলো এতটা ঘষা, এতটা নোংরা, যে বাইরে থেকে ভিউটা আমরা খুব একটা ভালো করে এনজয় করতে পারছি না। খালি চোখে হয়তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। চারদিকে প্রচুর বরফ জমে আছে,
তবে আমার মনে হয় এগুলো একটু পরিষ্কার করলে কোথাও না কোথাও ভালো হতো। 3:46 বাজে আমরা কমপ্লিট করলাম আমাদের গন্ডোলা রাইড ফার্স্ট ফেজ। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে নামার পরে সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে টুপি, মাফলার আর গ্লাভস। এত ঠান্ডা হাওয়া এখানে, এদিক থেকে জাস্ট ভাবতে পারবেন না, মানে হাড় ফাড় কাঁপিয়ে দিচ্ছে, এরকম একটা ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছে। তো এত কষ্টের পর ফাইনালি আমরা এসে পৌঁছেছি। চারিদিকে শুধু বরফ আর বরফ, সাদা হয়ে রয়েছে। আর উঁচুর যে পাহাড়গুলো, ওই যে সেকেন্ড ফেজ দেখা যাচ্ছে, আজকে বন্ধ আছে, 3-4 দিন ধরে নাকি বন্ধ। ওখানে মনে হচ্ছে ফ্রেশ বরফ পড়েছে শুনলাম, ড্রাইভার দাদাও বললেন কালকে নাকি পড়েছে। আর মেঘগুলো এমনভাবে আসছে মনে হচ্ছে পাউডারের মতো কিছু উড়ে আসছে। আর এই গুলমার্গ শব্দের অর্থ হচ্ছে ফুলের উপত্যকা। এটা কিন্তু বছরের 4 সময় 4 রকম থাকে। গ্রীষ্মকালে সবুজ হয়ে থাকে, বসন্তকালে ফুলে বিভিন্ন বন্য ফুলে ভরে থাকে, শীতকালে তো এখন সাদা হয়ে থাকে। আর যেটা মানে ওই নভেম্বর ডিসেম্বর ওই সময়টা, মানে ডিসেম্বর না, মানে সে অক্টোবর, ওই পুজোর সময়টা ব্লু স্কাই হয়ে থাকে, তখন আরও ঝকঝকে লাগে, ফটো তোলার জন্য পারফেক্ট ওই সিজনটা। প্রায় 13,780 ফুট উচ্চতায় এখন আমরা দাঁড়িয়ে আছি এবং হাড়ে হাড়ে টের পাচ্ছি হাওয়াগুলো যেন শরীরের মধ্যে বিঁধছে, মানে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, ঠিকঠাক করে বলতে পারছি না। এখানে অনেক মুভির শুটিং হয় এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বিশ্বের উচ্চতম গলফ কোর্স এই গুলমার্গেই আছে। এত বরফ এখানে, এত বরফ, এই হাত ফাত পুরো লাল হয়ে যাচ্ছে, মানুষজন এনজয় করছে, ছবি তুলছে। আর সিরিয়াসলি গুলমার্গের ব্যাপারে এত কিছু শুনেছিলাম, এখানে আসার পর সত্যি দারুণ লাগছে। একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে গন্ডোলা থেকে নামলেন, নেবেই বাঁদিকে এরকম সুন্দর ডোম টেন্টের মতো বসার জায়গা আছে, এখানে চাইলে আপনারা বসতে পারেন। আর তার সামনেই একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে আছে, এখান থেকে জিনিসপত্র কিনে খেতেও পারেন। এখানে বসার একটা আলাদা চার্জ আছে, আমি এক্স্যাক্টলি চার্জটা জানি না। আর এখানে আপনারা খেতে পারেন, তার সাথে ওয়াশরুম আছে ওই নিচের দিকটা। কি অপূর্ব লাগছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর অলরেডি ফেরার লাইনটা পড়ে গেছে, মানে সেটা সব থেকে বেশি কি বলবো চিন্তার, যে এখন থেকে লাইনে দাঁড়ালে তবে গিয়ে 3 ঘন্টা পরে চান্স পাওয়া যাবে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ছবি তোলার জন্য খুব ভালো। এতক্ষণ আমরা ওই দিকে ছিলাম, পুরোটাই যেদিকে খুশি আপনারা যেতে পারেন। আর এখানে এত জোরে হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া আমরা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। মানে ধুসধাস করে মানুষ পড়ে যাচ্ছে হাওয়ার জন্য। আমিও যে কতবার পড়তে পড়তে বেঁচেছি কি বলবো, মানে সহ্য করা যাচ্ছে না এই হাওয়া। তাই জন্য বাবা মারা এসেই আবার লাইন দিয়ে দিয়েছে, বিশাল বড় লাইন। আমরা বললাম তোমরা লাইনে থাকো, আমরা একটু এনজয় করি। আর আমরা কিন্তু ওই জ্যাকেট হায়ার করিনি, আমাদের মোটামুটি ভিতরে সোয়েটার আর এরকম একটা জ্যাকেটে হয়ে যাচ্ছে। মানে বিশাল নিজের কনকনা ঠান্ডা লাগছে না, হাওয়া দেখছেন পড়ে যাচ্ছে, হাওয়াটার জন্য প্রবলেম হচ্ছে। মানে কোনো অংশ যেন খোলা না থাকে, পাতলা হলেও যেন গ্লাভস বা কিছু থাকে। আর আমাদের ডেকাথলনের জুতো ছিল, যেটা পরে আমরা তুঙ্গনাথ ট্রেক করেছিলাম। আমাদের সবাই বলে ওই জুতো পরে যাওয়া যাবে না, বাট ওই জুতো পরে এলে কোনো প্রবলেমই হতো না। এই জুতোটা আমাদের নেওয়াটা ফালতু হয়েছে। যাদের ভালো জুতো আছে স্নোয়ে হাঁটার মতো বা ট্রেক করার মতো, তাদের আমার মনে হয় না জুতো নেওয়া দরকার খুব একটা আছে বলে। আর সেকেন্ড ফেজ যেহেতু হচ্ছে না, তো এখানে এই জুতোর কোনো প্রয়োজন নেই। আর যাদের এমনি কাপড়ের জুতো ভিজে যাওয়ার চান্স আছে, তারা অবশ্যই জুতোটা হায়ার করবেন। আর মোটা জ্যাকেট বা এই ধরনের জ্যাকেট থাকলে যেগুলোতে ভিজবে না, ওগুলো নিজেদের পার্সোনালি থাকলে মনে হয় না হায়ার করার দরকার আছে। তবে টুপি, গ্লাভস, মাফলার সমস্ত কিছু নিয়ে আসা উচিত, কারণ মুখগুলো দেখা যাচ্ছে মুখ বেঁধে ফেলতে হচ্ছে এরকম অবস্থা। হাওয়াটা দেখতেই পাচ্ছেন, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি আমরা, মানে সবার একই অবস্থা। এখন এক্স্যাক্টলি 5টা বাজে, আমরা একদম লাইনের সামনে চলে এসেছি। আর এই জায়গাটা ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু দাঁড়াতেও দিচ্ছে না, এত ঠান্ডা কনকনে একটা হাওয়া। দেখুন লাইনটা একবার দেখুন। 5:23 বাজে আমরা রিটার্ন করছি। তবে একটা জিনিস আমার যেটা ভালো লাগলো না, সেটা হচ্ছে এই যখনই গন্ডোলাগুলো যাচ্ছে ঠিকঠাক এক্স্যাক্টলি দাঁড়ায়নি, মানে তার মধ্যেই উঠে পড়তে হচ্ছে। কিচ্ছু ভয় করার কারণ নেই, কোনো ভয় করার কারণ নেই, তুমি অলরেডি এক্সপিরিয়েন্স করেছো। রোদ্দুরটা পুরোটাই চলে গেছে দেখুন, ওই জাস্ট কয়েকটি স্নোপিক মাউন্টেন্সের রোদ্দুরটা এখনো পড়ছে। গলাটা কিরকম একটা হয়ে গেছে আমাদের, গলা ব্যথা হয়ে গেছে, ও হাত কাজ করছে না ঠিকঠাক করে। হ্যাঁ
এখন বাজে 5:30, আমরা ফাইনালি চলে এলাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। এখান থেকে আবার পার্কিংয়ে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি নিচ্ছি। এখান থেকে বললো 400 টাকা 500 টাকা এরকম বলছিল, একটু বার্গেন করলে হয়ে যাবে। 400 টাকা রাজি হয়ে গেছে, তো বেরোচ্ছি এখন এখান থেকে। of all your bones and mine. যারা পরবর্তীকালে গুলমার্গে আসবেন তাদের জন্য কয়েকটা সাজেশান। অবশ্যই ডার্ক চকলেট বা কিছু স্ন্যাক্স, ড্রাই ফ্রুটস এগুলো ব্যাগের মধ্যে রাখবেন। কর্পূর রাখবেন যাদের শ্বাসকষ্ট আছে, কারণটা কি ওপরে অক্সিজেনের লেভেলটা একটু কম। আমাদের একটা বড় ভুল হয়েছে, আমরা বাবা মাকে নিয়ে গেছিলাম ওখানে, এবার খাবারের জন্য খাবারের টাইমিংটা না ঠিকঠাক হয়নি। মানে আমরা যখন গাড়িতে উঠছিলাম তখনই কিন্তু প্যাকেট লাঞ্চ রেডি হয়ে গিয়েছিলো, বাট তখন ওঠার সময় দেওয়া হয়নি। যখন আমাদের নামা হলো তখনই দেওয়া হলো। তো যার ফলে কী হলো, তখন তো সবাই তাড়াহুড়ো করে ওপরে যাচ্ছে, লাইনে দাঁড়াতে হবে, তখন খাওয়া দাওয়া হয়নি। এর জন্য কী হচ্ছে, শরীরটা আমার মায়ের খারাপ করেছে। বা বাচ্চাদেরও আমি দেখলাম অনেক শ্বাসকষ্ট হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে না। যদি এখানে নিচে দেখুন অনেক বরফ আছে, আপনারা যদি শুধুমাত্র বরফই চান তাহলে আমার মনে হয় যাওয়ার দরকার নেই। এত হাওয়া, এত ঠান্ডার মধ্যে মানে খুব প্রবলেম হয়েছে। আমরা ফ্যামিলিকে নিয়ে এসে একটুখানি ভুক্তভোগী, আমাদের অনেকে বারণ করেছিলেন যে সিনিয়র তো নিয়ে যাওয়ার দরকার নেই, বাট আমরা শুনিনি যে এই এক্সপিরিয়েন্সটা বাবা মাকে দেবো। বাট আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল হয়েছে। আচ্ছা, আমরা তখন কেউ লাঞ্চ করিনি, দাদারা খাবার খেয়ে বলছে খাবার খারাপ হয়ে গেছে। দাদা খেয়েছো? গন্ধ লাগছে কি? মানে এতক্ষণ ধরে গাড়ির মধ্যে এটা থেকে গন্ধটা তাও এরা তো অনেক আগে চলে এসছে, এখন তো খায়নি। হ্যাঁ, এরা তো এসছে তখন কটা বাজে? ঘন্টা দেড়েক আগে। তাহলে এটা খাওয়া যাবে না বলছো? সময় এখন 6:02। দেখুন লাঞ্চটা খারাপ হয়ে গেছে, সকাল থেকে তেমন কেউই কিছু খায়নি। অবশ্যই মাথা গরম হওয়ারই কথা, তার জন্য একটু চেঁচামেচি হয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা দেখছি, সব জায়গায় করাপশান। গন্ডোলা রাইডে আলাদা করে লোকজন আসবে, আপনাদের কানে কানে বলবে দাদা একটু এক্সট্রা টাকা দিন, আপনাদেরকে ভিআইপি লাইনে ঢুকিয়ে দেবো। সেটার জন্য অলরেডি তো অমিতের সাথে চেঁচামেচি হয়েছে, আমাদের সাথে চেঁচামেচি হয়েছে। মানে কি বলবো, সব জিনিসটা যদি এরকম হয়ে যায় না তাহলে এই জিনিসটা খারাপ লাগে। এবং লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ তখন প্রতিবাদ করছিল, এখানে খাবার পায়নি, সবাই এসে চেঁচাচ্ছিল যে মিসম্যানেজমেন্ট সমস্ত কিছু। আমরাও বুঝতে পারছি যে ব্যাপারটা এতজন মিলে হচ্ছে, হয়তো সব দিকটা ঠিক হচ্ছে না, কিন্তু খাবার না পেলে বা খিদে পেটে থাকলে কিন্তু মাথা খুব একটা কাজ করে না, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই। আচ্ছা, গুলমার্গে এসে যদি আপনারা হেলিকপ্টার রাইড করতে চান, 6 জনের জন্য ভাড়া পড়বে 15,000 টাকা। একদম সেকেন্ড ফেজের ওপরে, সেখানে 10 মিনিট স্টে করবে, বাকি যেতে আসতে যেটুকু সময়, মানে টোটাল 15 থেকে 17 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে পুরো জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য। ফেরার পথে যেখানে জুতো জমা করে গিয়েছিলেন সেখান থেকে আবার জুতো কালেক্ট করে নেবেন। এরপর আমরা এখান থেকে শ্রীনগর যাব, প্রায় 40-42 কিলোমিটার ডিস্টেন্স এখনও যেতে হবে আমাদেরকে। গুলমার্গ থেকে শ্রীনগরের হোটেলে ফিরে এসে আমরা এখন পেয়েছি ইভিনিং স্ন্যাক্স। এটা মনে হচ্ছে ডিমের ডেভিল, তার সাথে চাটনি আছে। আমাদের সাথে অভিজিৎদা আছে। অভিজিৎদাও এই সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যাদের সাথে এই ট্যুরটা আমরা করছি, দাদা আছে। তো দাদার মুখ থেকেও জেনে নিই যে দাদার এক্সপিরিয়েন্স কেমন, কারণ দাদাও আমাদের সাথে প্রথম থেকেই আছে। এক্সপিরিয়েন্স বলতে সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি আগেও এসেছি, আমার একটা সিমলা মানালি ট্রিপ রয়েছে এর আগে। দেখুন, উনি মানে দায়িত্ব পালন করে ঠিকঠাকই, কিন্তু এবারের গ্রুপটা হয়েছে অনেকটা হিউজ। মানে 110 জন বা 117 জনের গ্রুপ আমি যা শুনছি, তাতে হয়তো ওনার দিক থেকেও কিছু ফল্ট আছে, আমাদের দিক থেকেও কিছু ফল্ট আছে, ঠিক আছে। বাট সেটা মানে ওই 56 জনের গ্রুপে যখন আমরা সিমলা মানালিতে গেছিলাম, সেটা যতটা না রিফ্লেক্ট হয়েছে, এখন একটু বেশি রিফ্লেক্ট হচ্ছে। এই গন্ডোলা রাইডটা দুটো ফেজে হয়, ফেজ 1 এবং ফেজ 2। যেটা আমরা ফেজ 1 করেছি সেটা হচ্ছে গুলমার্গ থেকে কন্ডোরি, আর ফেজ 2 হচ্ছে কন্ডোরি থেকে আপারওয়াত। তো এই দুটো ফেজের আলাদা আলাদা টিকিট হয়। ফেজ 1 টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 800 রুপিস, আর সেকেন্ড ফেজটা হচ্ছে পার পারসন 1000 রুপিস। যদি আপনি ফেজ 1-এর টিকিট নেন তবেই কিন্তু ফেজ 2-এর টিকিটটা আপনি পেতে পারেন। কিভাবে বুক করবেন টিকিটটা? জম্মু কাশ্মীরের ওয়েবসাইট আছে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেই লিঙ্ক ওপেন হবে ঠিক যেদিন গন্ডোলা রাইড আপনারা করবেন ভাবেন তার 1 মাস আগে। স্লট খোলা হবে, স্লটটা বুক করবেন, অনলাইন পেমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, এবং অনলাইনে টিকিট জেনারেট হয়ে যাবে। যখন ফার্স্ট ফেজের টিকিটটা করবেন, সেই টিকিটের যে ট্রানজাকশান আইডি, সেই আইডিটা দিয়ে সেকেন্ড ফেজের টিকিটটা আপনাদেরকে বুক করতে হবে। খুব সহজ, ইজি প্রসেস, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, ইউটিউবে টিউটোরিয়ালও আছে, এইভাবে আপনারা বুক করতে পারেন। আর বাকি গুলমার্গে আপনারা গিয়ে ওখানে স্কিইং করতে পারেন, বা টুকটাক যে অ্যাক্টিভিটিসগুলো হয় আর কি, স্নো অ্যাক্টিভিটিস, সেগুলো আপনারা করতে পারেন। গুলমার্গে সাইট সিইংও হয়। ধরুন আপনারা গন্ডোলা রাইড করলেন না, আপনারা
হেলিকপ্টার রাইড করতে পারেন, অথবা ওখানে গিয়ে গাড়ি হায়ার করে সাইট সিইংও করতে পারেন। 3টে পয়েন্ট আছে, 1000 টাকা না 1200 টাকা এরকম কিছু একটা নেয়, বার্গেন করতে হয়। ডিসক্রিপশন বক্সে সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দিয়ে রাখবো। আপনারা যদি কাশ্মীর ট্যুর করতে চান, সেটা কাস্টমাইজ হোক বা এরকম যদি বড় গ্রুপের সাথে এরকম কিছু চান যে নিশ্চিন্তে আসবো, হোটেলে থাকবো, ওরা রান্না করে দেবে, খাবো, যেরকমভাবে ঘোরাবে ঘুরবো, সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নেব। অবভিয়াসলি যখন গ্রুপের সাথে আসবেন অ্যাডজাস্ট করতেই হবে, সবাই এলে তারপরে গাড়ি ছাড়া, সবাই মিলে একসাথে খেয়ে তারপরে বেরোনো, যেটা পার্সোনাল ক্ষেত্রে হয় না যে আমি যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছি যখন ইচ্ছে, এটা হয় না গ্রুপ ট্যুরের ক্ষেত্রে, পসিবলও নয়। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনারা বুক করতে পারেন। এই বলে গুলমার্গের ভিডিও এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন আমাদের কাশ্মীর সিরিজ। কেমন লাগছে? অসাধারণ, দুর্দান্ত, অসাধারণ দুর্দান্ত। হাওয়াটা চোখ দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছিল, চোখ নাক দিয়ে সব জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।